দেখো 11 নম্বর করে হচ্ছে একটি সমবৃত্ত ভূমিক কোণকের সমবৃত্ত ভূমিক বলতে হচ্ছে কি কোণকের নিচের অংশটা বৃত্ত। নরমালি কোণকের নিচের অংশ বৃত্তই থাকে, যেহেতু নিচের অংশ বৃত্ত এবং এটা ভূমির সাথে লাগানো অবস্থায় আছে, এই জন্য এই কোণকের নামকরণ করা হয়েছে সমবৃত্ত ভূমিক কোণকের। উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। আর এর মান দেওয়া আছে। আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। তাহলে এই হচ্ছে সমবৃত্ত ভূমি। আর কোণকের মধ্যে থাকে কি এরকম থাকে। ওকে, একটু করে এটাকে টাচ করে দাও। এই ওকে, আচ্ছা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এটা প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? আর ইকুয়াল 6 সেন্টিমিটার। ওকে, আর উচ্চতা এইচ দেওয়া আছে। উচ্চতা এইচ ইকুয়াল হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে কি সমগ্র তলের ক্ষেত্রফল। মনে আছে সূত্র? পাই আর ইনটু আর প্লাস এল। তাহলে পাই এর মান মুখস্থ জানি, আর প্রশ্নে দেওয়া আছে এল বের করতে হবে। ভালো করে তাকায় দেখো যে এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের অতিভুজ মানেই তো এল, হেলানো তল, বা গত ক্লাসের সূত্রের মধ্যে তোমাদের দেখাইছি। তো এটা হচ্ছে এল। তাহলে এল নির্ণয় করার সূত্র কি? এল স্কয়ার ইকুয়াল মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এল ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস r স্কয়ার। সেজন্য আমরা এল এর মান বের করতে পারবো। প্রথমে তোমরা লিখবা, দেওয়া আছে কি দেওয়া আছে? সমবৃত্ত ভূমিক, সমবৃত্ত ভূমিক কোণকের কোণকের উচ্চতা উচ্চতা এইচ ইকুয়াল 8 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপরে সমবৃত্ত ভূমিক কোণকের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, দুইটা ডাটা দেওয়া আছে। এখন আমরা বের করব কি? অতএব সমবৃত্ত ভূমিক কোণকের হেলানো তলের দৈর্ঘ্য। হেলানো তলের দৈর্ঘ্য এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। এল ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস কি r স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ারটা ওই পাশে চলে গেছে, দ্যাট টাইম এটা কি হয়ে গেছে? তোমার রুট ওভার হয়ে গেছে। নাও মান বসাও। তাহলে h এর মান কি? h এর মান হচ্ছে তোমার 8। তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে 64 প্লাসের 36 মানে রুট ওভার 100 ইকুয়াল হচ্ছে 10। তাহলে এইচ এর মান কিন্তু আমরা পাইলাম, সরি এল এর মান পাইলাম 10। তোমরা লাস্টে এটাতে সেন্টিমিটারটা লিখে দিতে পারো। এখন সমবৃত্ত ভূমিক, অতএব সমবৃত্ত ভূমিক কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। বর্গ এককও লিখতে পারো, সেন্টিমিটারও লিখতে পারো। তাহলে পায়ের মান 3.1416, তারপরে ইন্টু আর এর মান প্রশ্ন দেওয়া ছিল 6, এটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তারপরে 6 প্লাস 10। কেউ একজন ক্যালকুলেশন করো। 301.59 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের সমবৃত্ত ভূমিক কোণকের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম। অতএব সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন, সূত্রটা তোমাদের মনে আছে? বলো। 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটারে লিখলাম, সেন্টিমিটার। এককও লিখতে পারো 1/3। একটু ক্যালকুলেশন করো। পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে কত? তোমার 6 স্কয়ার, এইচ এর মান হচ্ছে 8 ঘন সেন্টিমিটার। দেখো তো কত আসে? আসুক 301.59
ঘন সেন্টিমিটার। আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গ সেন্টিমিটার। ওকে, নাও চলো 12 নাম্বার। একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা, দ্যাট মিন্স এস এর মান দেওয়া আছে 24 সেন্টিমিটার, এবং আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার, এস এর মান দেওয়া আছে 1232। হেলানো তলের উচ্চতা মানে তোমাকে এইচ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করব, লিখব কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা। তাহলে উচ্চতা এইচ ইকুয়াল 24 সেন্টিমিটার। ওকে, তারপরে দেওয়া আছে এবং সমবৃত্তভূমিক কোণকের আয়তন ইকুয়াল হচ্ছে 1232 ঘন সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে সমবৃত্তভূমিক কোণকের হেলানো উচ্চতা মানে এল এর মান। অতএব সমবৃত্তভূমিক কোণকের হেলানো উচ্চতাটাকে আমরা মূলত কি দিয়ে প্রকাশ করি, তোমার এল দিয়ে প্রকাশ করি। তাহলে এল ইকুয়াল হোয়াট, এটা আমাদের বের করতে হবে। কেমন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম আয়তনের সূত্র থেকে আর এর মান বের করব। আর এর মান কেন বের করবা? এল নির্ণয় করার সূত্র গত অঙ্কের মধ্যে করছিলা, এল ইকুয়াল রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইচ এর মান তো দেওয়া আছে, তাহলে আর তো দেওয়া নাই। তাহলে তুমি লিখবা শর্তমতে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু 12 ইকুয়াল 1232। তো আমরা যেহেতু এখানে আর এর মান বের করবো, আর ছাড়া বাকি সব ওই পাশে নিয়ে যাই। তাহলে আর স্কয়ার ইকুয়াল 1232 গুণন 3, আর নিচে চলে যাবে পাই আর হচ্ছে এইচ। তাহলে অতএব আর ইকুয়াল আমি কি লিখতে পারি, রুট ওভার 1232 গুণন 3, পায়ের মান 3.1416 ইন্টু এক্স এর মান ছিল 24। একটু দেখো তো আর এর মানটা কত বেরোচ্ছে, 7। আচ্ছা, তাহলে 7। তাহলে আমরা আর পাইছি 7। এখন কি লিখবো, অতএব সমবৃত্তভূমিক কোণকের হেলানো উচ্চতা, এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। এল ইকুয়াল সূত্র হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ওকে, অবশ্যই সেন্টিমিটার হবে, সেমি। তাহলে রুট ওভার এস এর মান কত, এস এর মান ছিল তোমার 24 স্কয়ার প্লাস আর এর মান বের করছে 7। দেখো তো কত আসে, 25 সেমি। কথা ক্লিয়ার? মোটামুটি সূত্রগুলো ভালো করে মুখস্থ করলে তোমরা অঙ্কগুলো ইজিলি পারবা। দেখো 13 নাম্বার অঙ্কটা যতগুলো অঙ্ক করাইছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার চাইতে গুরুত্বপূর্ণ ম্যাথ সামনে আছে, বাট যে কয়টা অঙ্ক করাইছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। এখন কোন সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং হচ্ছে 3.5 সেন্টিমিটার। হ্যাঁ, তো আমি ওদের কথা মতো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ আঁকার পরে আমি এটা বড় করে রাখছি, মানে এটাকে 5 সেন্টিমিটার ধরবো আর এটারে 3.5 ধরবো। এটাকে কেন আমি 5 সেন্টিমিটার ধরছি, বলছে একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে। এখন একটু চিন্তা করো, এটা ফিক্সড আছে, এটাতে যদি ঘুরাও তাহলে এটা এরকম একটা গোলাকার একটা নিচের কোণকের মতো একটা বৃত্ত তৈরি করবে না? তুমি চিন্তা করো, এই হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা, আর এই একটা বাহু, এই একটা বাহু, এইখান থেকে দইরা, হ্যাঁ, এইভাবে যখন ঘুরাবা তখন এটা কিন্তু নিচে এরকম একটা গোলাকার ব্যাপার তৈরি হবে, কোণকের মতো হবে না? কারণ এটা তো কি করবে, এরকম ভাবে ফ্রেম ওয়াইজ যাবে। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর চতুর্দিকে যখন ক্ষুদ্রতম বাহুটাকে ঘোরাবা তখন নিচে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে, যেটাকে আমরা সমবৃত্তভূমিক বলি। আর উপরে এই বাহুটার একটা শেড তৈরি হবে তাঁবুর মতো। তাহলে এটা কি হয়ে গেছে, কোণক হয়ে গেছে। এখানে কিন্তু কোণকের কথা বলে নাই, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, যখন বৃহত্তম বাহুর চতুর্দিকে তুমি ঘোরাবা তখন যে ঘনবস্তুটা উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে কোণক।
একে বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার আয়তন নির্ণয় করো। তাহলে আমি যেহেতু এটারে 5 ধরছি, তাহলে এটা আমার এইচ হয়ে গেছে কোণকের ক্ষেত্রে এইচ, আর এটা হচ্ছে আর হয়ে গেছে 3.5। ওকে, সো আমরা প্রথমে লিখবা, কি লিখবা, এটুকু আঁকার পরে তাহলে ব্যাপারটা নিচের টুকু এরকম কিছু একটা হবে, তাহলে এটা কোণক। তাহলে প্রথমে লিখবা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর তোমার চতুর্দিকে ক্ষুদ্রতম বাহুকে ঘুরালে, বা অপর বাহুকে ঘুরালে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর চতুর্দিকে ক্ষুদ্রতম বাহুকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার নাম কোণক। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে কোণকের উচ্চতা, h ইকুয়াল 5 সেন্টিমিটার। তারপরে এবং আমার কাছে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কোণকের ব্যাসার্ধ আর ইকুয়াল 3.5 সেন্টিমিটার। ওকে, আমাকে বের করতে বলছে কি আয়তন, অতএব কোণকের আয়তন। বলেন কোণকের আয়তন নির্ণয় করার সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। কেন আমার আয়তনের মধ্যে দেখানো তো দরকার নেই, আছে? হ্যাঁ, আমার আর এবং এইচ দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো কত হয়, 1/3 পাই এর মান 3.1416, আর এর মান একজন ক্যালকুলেশন করো 3.5 এর উপরে স্কয়ার ইনটু এস এর মান হচ্ছে 5 ঘন সেন্টিমিটার। দেখো তাহলে আমার ওভারঅল উত্তরটা কত আসে, 64.14 ঘন সেন্টিমিটার। একটু চেক করে দেখো হয়েছে কিনা। তাহলে আমাদের এই ঘনবস্তুর আয়তন হচ্ছে 64.14 ঘন সেন্টিমিটার। দেখো 14 নাম্বার, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের সূত্র কিন্তু পড়াইছিলাম। পৃষ্ঠতল ও আয়তন মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে এবং আয়তন বের করতে বলছে। সূত্র মনে আছে? গোলকের পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। সো জাস্ট লিখবা, দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল 6 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আমাকে এখন বের করতে হবে, অতএব গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। দেখো পার না, 4 ইন্টু পাই এর মান এত, তাহলে ক্যালকুলেশন করলে হবে 452.38 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এই হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতল যেই কথা, সমগ্রতল কিন্তু একই কথা, ভিন্ন কথা না, শুধু বক্রতলের ক্ষেত্রফলটা ভিন্ন কথা। আচ্ছা, তারপরে হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। দেখো 4/3 পাই এর মান 3.1416 আর এর মান জানি কত ছিল 6 কিউব, হ্যাঁ 900
7 ঘন সেন্টিমিটার। ওকে, তাহলে যা সূত্র মুখস্থ জানলে তুমি জাস্ট মানগুলো রিপ্লেস করবা। কেমন? আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ 15 নাম্বার। 6, 8, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি কঠিন কাচের বলকে গলিয়ে, দেখো মনে করো এটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন কাচের বল, এটার ব্যাসার্ধ হচ্ছে 6, আর এটা হচ্ছে 8, একটু বড়, এটা 8, এবং আরেকটা হচ্ছে আর ব্যাসার্ধ, বড় না ছোট জানি না, অনুমানে ধরলাম এটা হচ্ছে আর বিশিষ্ট, আর ব্যাসার্ধ মানে ব্যাস বিশিষ্ট। হ্যাঁ, এখন বলছে 6, 8 আর ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা কাচের বলকে গলাইলাম, মানে এটার ভিতরে যতটুকু আয়তন আছে সম্পূর্ণ তিনটাকে একসাথে সম্পৃক্ত করলাম। তাহলে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার সংযুক্ত করে আমি যেই গোলকটা পাইছি সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমি প্রশ্ন মতে এটার আয়তন প্লাস এটার আয়তন প্লাস এটার আয়তন ইকুয়াল এটার আয়তন লিখতে পারি না? সেখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান বের হবে না? ওদের প্রশ্ন ওইটাই, 6, 8, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন গোলকে পরিণত করা হলো। এই তিনটার সমন্বয়ে আমরা 9 সেন্টিমিটার ক্রিয়েট করছি। এখন বলছে আর এর মান নির্ণয় করো। ওকে, সো না গোলাকার, একটা হচ্ছে বৃত্ত, বৃত্ত তো 2 ডাইমেনশন, আর গোলক তো হচ্ছে ফুটবল, মার্বেল অথবা তুমি গোলাকার যে কোনো বস্তুটাকে বোঝানো হচ্ছে। তাহলে গোলকটা দেখতে ওই রকম হবে, যার 3 ডাইমেনশন, তিনটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, যদিও গোলকের ক্ষেত্রে এইভাবে আমরা মেজারমেন্ট করি না। আচ্ছা, তাহলে চলো আমরা লিখি। ফার্স্ট লিখবো, দেওয়া আছে, আঁকলে ভালো হয়, না আঁকলে প্রবলেম নাই। দেওয়া আছে তিনটি কাচের বলের ব্যাসার্ধ যথাক্রমে কি হবে? R1 ইকুয়াল 6 সেন্টিমিটার, তারপরে কমা R2 ইকুয়াল 8 সেন্টিমিটার ও R3 ইকুয়াল R সেন্টিমিটার। ওকে, এটুকু মোটামুটি আমার হইলো। এখন আরেকটা জিনিস দেওয়া আছে যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন গোলকে পরিণত করা হলো, ঠিক আছে, এবং কঠিন গোলকের ব্যাসার্ধ, কঠিন গোলকের ব্যাসার্ধ তুমি R4 ও ধরতে পারো অথবা ক্যাপিটাল আর ও ধরতে পারো, ক্যাপিটাল আর ইকুয়াল 9 সেন্টিমিটার। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? প্রথম গোলকের আয়তন কি হবে? 4/3 পাই R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব প্লাস 4/3 পাই R3 কিউব ইকুয়াল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তোমরা বুঝছো? প্রথম তিনটারে গলায়া আমরা কি করছি? ওইটা করছি, মানে বড় গোলকটা তৈরি করছি। দেখো ভাঙে ভাঙে ক্যালকুলেশন করলে কঠিন হয়ে যাবে। 4/3 পাই তিন জায়গায় আছে, আমরা কমন নিচ্ছি। তাহলে 4/3 পাই কমন নিলাম, থাকবে R1 কিউব, R2 কিউব, R3 কিউব ইকুয়াল হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। দুই পক্ষে যেহেতু 4/3 পাই আছে, বাদ দিয়ে দিলাম এবং মানগুলো বসাচ্ছি। তাহলে মানগুলো প্রথমটা আছে 6 কিউব প্লাস 8 কিউব প্লাস আর কিউব ইকুয়াল হবে 9 কিউব। 4/3 পাই বাদ দিলাম, তাহলে আর কিউব ইকুয়াল 9 কিউব মাইনাস 6 কিউব মাইনাস 8 কিউব। একটু দেখো তো ক্যালকুলেশন করলে কত হয়? 9 কিউব মাইনাস 6 কিউব মাইনাস 8 কিউব, 1 হয় না? তাহলে 1, তাহলে আরটাকেও কিউবটাকে ওই পাশে নিলে কিউবিক রুট 1, অতএব আর ইকুয়াল, আর না মানে বেশি, হ্যাঁ আর ইকুয়াল হচ্ছে 1 হবে। তাহলে ওদের প্রশ্ন কিন্তু ছিল আর এর মান নির্ণয় করো, অতএব
আর এর মান হচ্ছে 1 কি হবে সেন্টিমিটার। নাও কমপ্লিট করো। একটি ফাঁপা, ফাঁপা মানে বুঝো যার ভিতরে ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, একটি ফাঁপা লোহার গোলকের বাহিরের ব্যাস, বাহিরের ব্যাস বলতে হচ্ছে কি তোমার একেবারে গোলকটার এই প্রান্ত থেকে শুরু করে বাহিরের ঠিক এই প্রান্ত পর্যন্ত। তোমরা একটা ফুটবলের কথাই চিন্তা করো। এখন ফুটবলের তো যে চামড়ার তো একটা পুরুত্ব আছে, একেবারে বাহিরের প্রান্ত থেকে শুরু করে ওই পাশের ওই প্রান্ত পর্যন্ত ব্যাস ব্যাস দেওয়া আছে 13 সেন্টিমিটার। এবং আমি যে ফুটবলের যে চামড়ার কথা বলছি তার ব্যাস বলতে তার পুরুত্ব বোঝাচ্ছি, এটা তো লোহা দিয়ে তৈরি। হুম, লোহার ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, মানে ওই যে মাঝখানে যেটুকু আমি চামড়া হিসেবে কনসিডার করতেছি ওটা হচ্ছে 2 সেন্টিমিটার। বলছে ওইগুলোকে ব্যবহৃত লোহা দিয়ে একটা নিরেট গোলক প্রস্তুত করা হলো। এখন যদি নিরেট গোলক প্রস্তুত করা হয় তাহলে তার ব্যাস কত হবে? সো আমরা প্রথমে আঁকার চেষ্টা করি। তাহলে এই হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে এই যে লোহাটুকু, এটুকু হচ্ছে লোহাটুকু। এখন 13 সেন্টিমিটার মানে কি একটু বোঝার চেষ্টা করো। 13 সেন্টিমিটার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে 2 আর এর মান, ব্যাসকে 2 আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করব। আর এই 2 সেন্টিমিটার বলতে কি বুঝাইছে যে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, অথবা এইটুকুও 2 সেন্টিমিটার। এখন তুমি যেটা কনসিডার করো, এই পাশেও 2 সেন্টিমিটার আছে, এই পাশেও আছে, উপরেও আছে, নিচেও আছে, চার দিক দিয়ে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কি আছে লোহা আছে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে লোহার ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ থেকে আমরা লোহার ব্যাসটুকুকে বাদ দিব। চলো করি, ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো ফার্স্ট লিখবা, দেওয়া আছে ফাঁপা লোহার গোলকের, ফাঁপা লোহার গোলকের গোলকের বাইরের বাইরের ব্যাস, এটাকে আমরা 2r1 ধরলাম, ইকুয়াল হচ্ছে 13 সেন্টিমিটার। অতএব r1 ইকুয়াল কত হবে? 13/2 সেন্টিমিটার, দ্যাট মিন্স 6.5 সেন্টিমিটার। আমরা ব্যাসার্ধতে কনভার্ট করে নিলাম। এখন এবং লোহার ব্যাস দেওয়া আছে, এবং লোহার ব্যাস মানে লোহার পুরুত্বটা, লোহার ব্যাস হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। এখন আমি কথা বোঝার চেষ্টা করো, লোহা বাদে ভিতরের টুকুর ব্যাসার্ধ বের করব, মানে লোহাটুকু বাদে। তাহলে কথাটাকে কি লিখবো যে অতএব লোহা বাদে ফাঁপা অংশের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমরা এটাকে কি লিখতে পারি তোমার r2 ইকুয়াল কত হবে? একটু লাইনটা বোঝার চেষ্টা করো। তাহলে 6.5 মানে কি, এটা হচ্ছে মানে কেন্দ্র, এইখান থেকে শুরু করে এটুকু হচ্ছে 6.5। এটা থেকে যদি 2 বাদ দেই তাহলে ভিতরে যে ফাঁপা অংশটা আছে এটুকুর ব্যাসার্ধ পাবো। তাহলে এটাই লিখছি লোহা বাদে ফাঁপা অংশের কি ব্যাসার্ধ, লোহা বাদে ফাঁপা অংশের ব্যাসার্ধ 6.5 মাইনাস 2 সেন্টিমিটার। আচ্ছা, বিয়োগ করলে 4.5 সেন্টিমিটার হবে। কোশ্চেন হচ্ছে লাভটা কি হইলো, আমার ইন্টেনশনটা কি সেটা বোঝার চেষ্টা করছো। ওইগুলোকে ব্যবহৃত লোহা দিই, ওইগুলোকে ব্যবহৃত লোহা যদি আমি বের করতে যাই, যে কালো অংশটুকুর মধ্যে তো লোহা আছে, আমি প্রথমে এই সম্পূর্ণ গোলকের আয়তন বের করব, তারপরে ফাঁপা অংশের আয়তন বের করব। সম্পূর্ণ গোলকের আয়তন থেকে যখন ফাঁপা অংশের আয়তন বাদ দিব তাহলে শুধু লোহার আয়তন পাবো না। তোমরা আমার কথা কি বুঝছো? আমি কিন্তু প্রথমে সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ বের করছি, তাহলে আমরা 4/3 পাই তোমার আর কিউব, মানে এটা কিউব দিলে সম্পূর্ণ গোলকের আয়তন পাবো। এখন ফাঁপা গোলকের ব্যাসার্ধ বের করছি, ফাঁপা অংশের আয়তন বের করব। দুইটা যখন আমি বিয়োগ করব দ্যাট টাইম আমি শুধু লোহার আয়তনটুকু পাবো। প্রথমে লোহার আয়তন বের করি, তারপরে বলছে ওইগুলোকে ব্যবহৃত লোহা দিয়ে একটা নিরেট গোলক প্রস্তুত করা হলো। ওইটুকু আয়তন দিয়ে আমি একটা নিরেট গোলক, নিরেট মানে কি যেটার ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এখন যেই গোলক তৈরি করছি সেই গোলকের ক্ষেত্রে তার ব্যাস কত, মানে 2r কত।
তো চলো প্রথমে আমরা বের করব অতএব ফাঁপা লোহার গোলকের আয়তন। ফাঁপা লোহার গোলকের আয়তন একটু ক্যালকুলেশনটা করো। তোমার 4/3 পাই, আমরা কিন্তু এখানে R1 লিখবো, হ্যাঁ, R1 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 পাই, আর 1 এর ভ্যালু কত? পাই এর মানটা আমরা বসাই দেই 3.1416, আর 1 এর মান হচ্ছে 6.5, এর উপরে কিউব। দেখো তো ক্যালকুলেশনটা কত হয়? 1150.35 এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে সম্পূর্ণ ফাঁপা লোহার গোলকের আয়তন। এখন যেটা করব সেটা হচ্ছে ফাঁপা অংশের আয়তন বের করব, এবং গোলকের ফাঁপা অংশের আয়তন মানে যেটুকুর মধ্যে লোহা নাই, গোলকের ফাঁপা অংশের আয়তন। আচ্ছা, তাহলে এটার সূত্র হবে কি 4/3 পাই R2 কিউব ঘন সেন্টিমিটার। ওকে, এখন তুমি যেটা করবা মানগুলা বসাও। তাহলে 4/3 পাই এর মান 3.1416 ইন্টু R2 এর মান 4.5, এর উপরে কিউব। দেখো তো কত হয়? 381.70 ঘন সেন্টিমিটার। ওকে, এখন আমাদের ইন্টেনশন কি? ফাঁপা গোলকের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন বিয়োগ করলে আমরা এক্স্যাক্টলি কি পাবো? তোমার লোহার আয়তনটুকু পাবো। হ্যাঁ, আমরা লোহার আয়তনটুকু বের করব। তাহলে পরে লিখবা কি? অতএব লোহার আয়তন। দেখো, তাহলে আমরা এখন যেটা করব অতএব লোহার আয়তন বা ব্যবহৃত লোহার আয়তন। তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন ছিল 1150.35 বিয়োগ তোমার এখানে 381.70। দেখো তো বিয়োগ করে উত্তরটা কত হয়? 768.65 ঘন সেন্টিমিটার। এখন একটু তাকাও, পরে তুলবা। এই সম্পূর্ণ লোহাটুকু দিয়া আমি একটা নিরেট গোলক বানাবো। নিরেট গোলক মানে কি? যেই গোলকের ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না। কথা কি ক্লিয়ার? কোনো ফাঁকা জায়গা থাকবে না। এখন ধরি যে নিরেট গোলকটা বানাবো তার ব্যাসার্ধ হচ্ছে R। ওকে, ওইখানে তো R1 R2 ধরছি, এখন নরমাল R ধরতে পারি বা R3 ধরতে পারো। তাহলে প্রথমে লিখতেছি ধরি নিরেট গোলকের তোমার ব্যাসার্ধ R সেন্টিমিটার। তাহলে এই নিরেট গোলকের আয়তন কি হবে? 4/3 R কিউব হবে না? এই 4/3 পাই R কিউব ইকুয়াল কি আমি এটা লিখতে পারি না? এটুকু লোহা দিয়ে তো আমি বানাবো নিরেট গোলকটা। তাহলে শর্ত মতে 4/3 পাই R কিউব ইকুয়াল হচ্ছে 768.65। আর এর মান আমরা বের করব। তাহলে আমরা আর কিউব এই পাশে রাখে বাকিগুলো ওই পাশে নিয়ে যাই। 768.65 গুণন 3/4 পাই। পান্না দেখো, এখন আমরা আর ইকুয়াল কি লিখতে পারি? আর ইকুয়াল হচ্ছে কিউবিক রুট 8টা ওই পাশে গেলে 668.65 গুণন 10/4 ইন্টু পায়ের মান 3.1416। ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পেয়ে যাব। অতএব আমরা আর পাবো, কিন্তু আমাদের বের করতে বলছে কি? 2r এর মান, মানে ব্যাস বের করতে বলছে। আগে আরটা বের করি। 5.6
6 8। তাহলে আমরা 2r লাগবে, দুই পক্ষের 2 দিয়ে গুণ করে দিয়েছি, 5.68। দেখো তো এখন কত হয়। অতএব 2r 11.36। একটু চেক করে দেখো এত কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে আমরা কি লিখবো, 3 7। ওকে, আচ্ছা তাহলে অতএব আমরা কি লিখবো, তোমার নিরেট গোলকের, অতএব নিরেট গোলকের ব্যাস 11.37 সেন্টিমিটার। অঙ্কটা আগের অঙ্কগুলো যেটা একটু বড় ছিল, প্রথমে ফাঁপা গোলকের ব্যাস দেওয়া ছিল, সেখান থেকে ব্যাসার্ধ বের করছি, লোহার ব্যাসটা যখন বাদ দিয়ে দিছি তখন ফাঁপা, আমরা লোহা বাদে ফাঁপা অংশের ব্যাস বের করছি, তারপরে দুইটা আয়তন বের করছি, বিয়োগ করে আমরা যেটুকু লোহার আয়তন ছিল সেটুকু পাইছি, তারপরে শর্ত মতো দিয়ে আমরা আর এর মান বের করছি, অর্থাৎ নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ থেকে ব্যাস বের করছি। কেমন?